আলটিমেটলি তো তাহলে অর্থনীতির সুখবর কোথায়? না, সুখবরটা হচ্ছে বিষয়টা আপনি যদি এইভাবে মনে করেন, পৃথিবীতে শক হয়, এটা একটা শক, নেগেটিভ শক, গ্লোবাল শক থেকে উপস্থিত হয়েছে। এখন বর্তমান সরকারের সবচেয়ে মানে আমি বলবো বিচক্ষণতার পরিচয় দিবে হচ্ছে এই ক্রাইসিস ম্যানেজমেন্টটা কিভাবে হবে। এখন আপনি যদি দেখেন ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে গিয়ে বাজেট 25% প্রবৃদ্ধি করা হচ্ছে, তো আবার রেভিনিউ বাড়বে কিনা তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু সেটা কিন্তু নিশ্চিত না। আপনি যখন নিশ্চিত হবেন তারপরে যদি বাড়াতেন 25%, তাহলে সেটা হয়তো মনে করতাম ক্রাইসিসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। না হয় কিন্তু আমার মধ্যেই প্রশ্ন জাগবে, এই ক্রাইসিস মুহূর্তে আমার বাজেট এত পরিমাণ বৃদ্ধিটা সেটা কতটুকু যৌক্তিক, যেটা আর যদি মনে করতাম যে এই বাজেট প্রকৃতপক্ষে বৃদ্ধিটাই সেটা সোশ্যাল প্রোটেকশনে অথবা গরিবদের দিকে যাবে, এই বিষয়গুলো যখন স্পষ্ট হবে তখন আসলে বলা যাবে যে সরকার কতটুকু কল্যাণমূলক এই বাড়তিটা রাষ্ট্রের কল্যাণের জন্য ব্যয় করছে, সেটা আরও স্পষ্ট হবে বাজেটে। আরেকটা জিনিস দেখেন যে বাংলাদেশের সবচেয়ে আমি মনে করি যে সরকার, আমি বিগত সরকারগুলোর অভিজ্ঞতা থেকে আর আমার লেখাপড়া থেকে যে জায়গাটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের বাজেটে যে জায়গাগুলোর গুরুত্ব পাওয়া উচিত সেগুলো সবসময় অবহেলিত। স্বাস্থ্য এবং শিক্ষা লং টার্মে একটা সিরিয়াস বেনিফিট দেয় এবং সেটা সাস্টেইনেবল। বাংলাদেশের প্রবৃদ্ধি আপনি বলতে পারেন কেন এখন সাস্টেইনেবল না এবং রেজিলিয়েন্ট না, কারণ 2019 সালে যখন 8.15% প্রবৃদ্ধি অর্জন করছেন, সেই 8-এর দিকে এখন আর যেতে পারছেন না, বরং নিচের দিকে ধাবমান। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশ তার রেজিলিয়েন্ট যে কথাটা বলা হতো, কিন্তু প্রকৃতপক্ষে অর্থনীতির মধ্যে যে গুণে ধরা অর্থনীতি সেটা কিন্তু প্রমাণ হচ্ছে। অতএব সেই জায়গাটায় বাজেটে রিফ্লেকশন করতে হবে যে শিক্ষাকে মূল্যায়ন করতে হবে, স্বাস্থ্যকে মূল্যায়ন না করার কারণে আজকে বাচ্চা মারা যাচ্ছে না, বাচ্চাকে আসলে টিকা না আসার কারণে হত্যা করা হচ্ছে। এই কথাগুলোও কিন্তু জনগণের কাছে চলে আসে যখন একটা রাষ্ট্রের ব্যবস্থাপনায় দুর্বল হয়। আমি সেজন্য গুরুত্ব দিব যে রাষ্ট্রের সম্পদের ব্যবস্থাপনা কিভাবে হবে এবং সম্পদের আয়ের সংস্থানটা কিভাবে সক্ষমতা বৃদ্ধি করবে তার উপর গুরুত্ব দেওয়া।